সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সায়ন্ত সাখাওয়াত রয়েছেন আমাদের সঙ্গে, শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা দুজনের পরিচয় জানেন। সায়ন্ত সাখাওয়াত হচ্ছেন G9-এর সাধারণ সম্পাদক, আর শরীফুজ্জামান শরীফ সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে দিয়ে এই মুহূর্তে কিন্তু রাজনীতি নেই, আছে গুজব। গুজবের কারখানা কিন্তু চালু, প্রতিনিয়ত আপনার গুজব, একটার পর একটা গুজব হচ্ছে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা বুঝতে পারছি না। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আসলে এই অন্তহীন গুজবের মধ্যে ডুবে আছি একটা জাতি। তো এই অবস্থায় কেন গুজব, কী অবস্থা, এটা তো আপনি জানেন। দুটো ঘটনা, বেগম খালেদা জিয়ার অসুস্থতা আর তারেক রহমানের দেশে ফেরা, এই দুইটা নিয়েই কিন্তু গুজব সবচেয়ে বেশি হচ্ছে। অন্য রাজনীতি মোটামুটি এখন এই মুহূর্তে নেই বললেই চলে, অ্যাক্টিভিটিসও নেই। আপনি তো কাছের থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, আপনার কি ভাবনায় কি? জি, আপনাকে ধন্যবাদ, এবং আলোচনায় শরীফ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। দুইটা গুজবের মধ্যে একটা গুজব, যেটা ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়, এটা একদমই অমানবিক। মানে এটা কোনো সুস্থ মানুষ এই গুজব ছড়াতেও পারে না, বিশ্বাস অবিশ্বাসও করতে পারে না। কারণ একজন মানুষ অসুস্থ, তিনি তার চিকিৎসা এবং তিনি কোন পর্যায়ে কিভাবে আছেন সেটা যতক্ষণ না তার চিকিৎসকরা এবং পরিবারও চিকিৎসকদের পরামর্শে না বলেন, ততক্ষণ পর্যন্ত এটা কারো বলার, জানার, চর্চা করার বা কোনো তথ্য আদান প্রদানের কোনো সুযোগ নেই। পৃথিবীর কোথাও এই অসভ্যতাটা হয় না যে একজন চিকিৎসকের অধীনে বা হসপিটালে একজন রোগী ভর্তি, তার কনফিডেন্সিয়ালিটি অন্য কেউ ব্রেক করতে পারে। সেই ক্ষেত্রে ম্যাডামের শারীরিক অবস্থা কি, তিনি কতটা স্থিতিশীল অস্থিতিশীল, এটা নিয়ে দেশবাসীর যেরকম দোয়া করছেন, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া সব আছে। সেই জন্য তাদের মধ্যে জানার আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেই আকাঙ্ক্ষাটা ওইটুকু থাকাই ভালো যে চিকিৎসকরা যে প্রতিদিন ব্রিফিং করেন, যেমন আজকেও 12:30 দুপুরে ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার প্রফেসর ZM জাহিদ হোসেন, তিনি ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন মানে হচ্ছে গিয়ে তার অবস্থা ক্রিটিক্যাল, এটা তো বলছে, দল থেকে বলছে, চিকিৎসকরা বলছেন, কিন্তু তিনি এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন মানে তাকে যে শরীরে ওষুধ দেয়া হচ্ছে, স্যালাইন দেয়া হোক বা খাদ্যদ্রব্য যেটাই দিতে চাওয়া হোক, সেটা শরীর গ্রহণ করছে, তার মানে চিকিৎসা চলমান আছে। এখন এইখান থেকে আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন নাকি নিয়ে যাবেন সেটা তো আমাদের কারো হাতে না। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন, এবং এর মধ্যে বিদেশি চিকিৎসক টিমও বা আসছেন তার চিকিৎসা। একজন চিকিৎসক হিসাবে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? এইটা তার জন্য দোয়া করা, আর চিকিৎসকরা চিকিৎসা করবেন এটাই থাকা ভালো। এটা গুজব ছড়ানো বা তাকে নিয়ে অতি উৎসাহী হয়ে কিছু বলা লেখা, এটা শুধু অমানবিকও না, এটা আইন বিরুদ্ধ একটা চর্চাও। পৃথিবীর কোনো দেশের হাসপাতালে ভর্তির বিষয়ে কিন্তু চাইলেই কেউ কিছু জানতে পারে না, কারণ এটা তার অধিকার, রোগীর অধিকার। তার কনফিডেন্সিয়ালি মেনটেন করতে চিকিৎসক বাধ্য, এবং চিকিৎসকের পরিবারের পরামর্শ ছাড়া বলতে পারেন না। আর পরামর্শ থাকলে বলবেন, সেটাও যতটুকু বলবেন, মিডিয়া বা অন্য কেউ ওইটাই করবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে ফেসবুক এরকম যে এর আগেও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুস্থতা অসুস্থতা নিয়ে আগেও নানান রকমের গুজব এরকম ছড়ানো হয়েছে। এইটা আমাদের এখানে একটা দুঃখজনকভাবে একটা ব্যাড প্র্যাকটিস, একটা ভালো কালচার না। আর দ্বিতীয় যেটা, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের তার আসার ব্যাপারে এই বিষয়টা আলোচনায় বেশি আসছে বেসিক্যালি তার একটা ফেসবুক স্ট্যাটাসের পর থেকে। এই স্ট্যাটাসটা
মানে দেশবাসীর পাওয়ার পর থেকে তার আশা এবং না আসার বিষয়টা নিয়ে আলোচনা খুব বেশি আসলো, কারণ তাকে নিয়ে অনেকেই দল এবং দেশের মানুষ আশায় ছিলেন যে যে কোনো সময় আসবেন, এবং এই আসবেন, তার নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে, তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে, এইসব কথাও আলোচনায় ছিল। সেইখানে তিনি যখন এই স্ট্যাটাসটা দিলেন যে তার আশা তার ব্যক্তিগত বা নিজস্ব নিয়ন্ত্রণাধীন নয় এবং স্পর্শকাতর, এবং এতটা স্পর্শকাতর যে সেটা তিনি পুরো বর্ণনাও করতে পারছেন না, এইটা রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে এবং তার আশার বিষয়ে অনেকের অনিশ্চয়তা তৈরি করেছে। তার উপর তার মা বেগম খালেদা জিয়া সংকটাপন্ন এবং এরকম অবস্থায় আছেন। সুতরাং মায়ের যদি অবস্থা একটু উন্নত হয়, তাকে যদি লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া যায়, সেই পর্যায়ে আসেন, তাহলে তো এক ব্যবস্থা। আর যদি আল্লাহ সে সুযোগ না দেন, তাহলেও তো ওনাকে হয়তো আসতে হবে বা আসবেন। ফলে এটা নিয়েও আগ বাড়িয়ে খুব বেশি আলোচনার কিছু নাই, এটা তাদের পারিবারিক ব্যক্তিগত বিষয়। যে জিনিস যাকে কেন্দ্র করে ঘটছে, তিনি নিজেই বলছেন স্পর্শকাতরতা বিবেচনায় তিনি এটা বিস্তারিত বর্ণনা করতে চান না। তাহলে সেটা নিয়ে এইরকম একটা তার মায়ের মৃত্যুসজ্জায় এইরকম একটা অবস্থায় আমাদের এটা নিয়ে খুব বেশি আলোচনারও অবকাশ আসলে নাই। অনেক ধন্যবাদ শরীফ ভাই, আপনি তো শুনলেন সায়ন্ত যেটা বললেন, এই যে পুরো বিষয়টাই একটা অন্যরকম অমানবিক বলছেন, এবং যেভাবে প্রচারণা চলছে প্রতি মুহূর্তে, এবং বিশ্বাস করতে পারবেন না, মনে হয় যেন অনেকবার ডাক্তারদের তো একটা অবজারভেশন থাকে সবসময় বলে, কিন্তু ডাক্তারদের চাইতেও তারা মানে এমন অবস্থা মনে হচ্ছে যে তারা নিজেরাই ট্রিটমেন্ট করছিলেন, ওইখানে ওই ঘরে ছিলেন, ওই বেডে ছিলেন, ওইখান থেকে খবরটা পাওয়ার পরে তরতাজা খবরটা দিয়ে দিচ্ছেন। ফলে হয় কি, এটা জাতি হিসেবে কি আমরা মানে কি বলবো? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সায়ন্ত ভাইকে শুভেচ্ছা। আপনি যেখান থেকে শুরু করেছেন আমি ওই পয়েন্টটাই লিখে রেখেছিলাম। জাতিগতভাবে আমাদের মধ্যে অসহিষ্ণুতা, যে কোনো বিষয়ে নাক গলানোর প্রবণতা এবং প্রত্যেকটা বিষয়ের সাথে একটা পণ্যে পরিণত করার এবং তার ভেতর থেকে একটা মুনাফা আদায়ের একটা প্রবণতা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই ধরনের সায়ন্ত ভাই বললেন, এর আগে এটিএম শামসুজ্জামান, আমার জানা মতে তাকে নিয়ে প্রায় 6 থেকে 7 বার তিনি মারা গেছেন এই ধরনের তথ্য এসেছিল, এবং এটি প্রায় আসে। হানিফ সংকেতর নিজের বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হয়েছিল যে আমি মরিনি। এবং এই কাজটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু হয়, যার কোনো রেসপন্সিবিলিটি নেই। সোশ্যাল মিডিয়া আমি তো বলে দিলাম, তারপরে এটা ডিলিট করে ফেললাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে এইটা মেইন স্ট্রিমের মিডিয়াকেও ক্রমশই আচ্ছন্ন করছে এবং তাদেরকে এই বাতাসটা তাদের উপরে লাগছে, এবং সোশ্যাল মিডিয়া দেখে এবং ধারণা করে যে আমি তো ওর থেকে পিছিয়ে গেলাম, আমার আগে যারা রিপোর্ট করেছে তারা তো আমার থেকে এগিয়ে গেল, সুতরাং আমাকে তথ্য না জেনেই সঙ্গে সঙ্গে একটা রিপোর্ট করে দেয়, বিশেষ করে ওই অনলাইন মিডিয়াগুলো। এবং এর ফলে আমাদের যেটা দেখা যাচ্ছে যে এই যে গুজবগুলো, প্রোপাগান্ডাগুলো, এগুলো ছড়িয়ে যায়। সেকেন্ড জায়গাটা যদি স্পেসিফিক করে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে, এটি কিন্তু বাংলাদেশের প্রায় বিবেকবান মানুষ বলতে যাদেরকে বুঝি, সবাই চাইছেন যে তিনি সুস্থ হয়ে ফিরে আসুক, এবং সরকার থেকে, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে শুরু থেকে আমার যেটা ধারণা যে বিএনপির পক্ষ থেকে সমন্বয়টা আর একটু জরুরি ছিল। এখন এসে তারা যে দায়িত্বটা দিয়েছেন, প্রথম দিকে আমি এটি এসেও বলেছি যে যুব দলের নেতা যাচ্ছেন, তিনি এসে একটা ব্রিফ করছেন, স্বেচ্ছাসেবক দলের নেতা যাচ্ছেন, তিনি এসে একটা ব্রিফ করছেন। যদিও এদের কেউই কিন্তু বেগম খালেদা জিয়া যেখানে চিকিৎসা নিচ্ছেন, আমার যেটা ধারণা, শান্ত ভাই ডাক্তার মানুষ, তারা বলতে পারবেন, সম্ভবত হাসপাতাল ওই পর্যন্ত যাওয়া অ্যালাউ করে না। না না না, ঠিক আছে। কিন্তু বেরিয়ে এসে আমি ধরেন যে একটা স্টেক নেওয়ার জন্য যে আমি গিয়েছিলাম, আমি জানি, আমার নিজের পলিটিক্যাল ক্যারিয়ারটাকে এইটাকে বিবেচনা করে এসে আমি একটা মিডিয়ার সামনে একটা ব্রিফ করলাম। আমরা কিন্তু কেউ কখনোই বলি না যে ভাই এই ব্যাপারটা আমরা জানি না। আমি যেটা জানি না এই তথ্যটা মানুষের কাছে জানানোটা মনে করি যে আমার একটা বিরাট পরাজয় হয়ে গেল। আমি এত বড় নেতা, আমি জানবো না কেন? আমি একটা ব্যাখ্যা দিচ্ছি, আর একজন এসে একটা ব্যাখ্যা দিচ্ছি, এবং এক ধরনের স্ট্যান্ড বাজিও আমি দেখলাম। কালকে
বিএনপি থেকে বহিষ্কৃত একজন নেতা তিনি হাসপাতালের সামনে এসে মিডিয়ার সামনে এক ধরনের খারাপ আচরণ এবং এর ভেতর থেকে মিডিয়ার মধ্যে চলে আসে। গতকালকে ঘটেছে, আপনারা অনেকেই হয়তো আমরা দেখেছি। গতকালকে যে সিদ্ধান্তটা এসেছে আমি মনে করি যেটা খুব পারফেক্ট। একেবারে ডাক্তার জাহিদ সাহেবকে তিনি চিকিৎসার সঙ্গে লন্ডনে যাওয়ার সাথেও সম্ভবত তিনি সাথে ছিলেন, সুতরাং পুরো ব্যাপারটা যেহেতু তিনি জানেন, তার জায়গা থেকে যে ব্রিফিংটা আসবে, মিডিয়া যদি ওই বিষয়টাকে তার বক্তব্যটাকেই চূড়ান্ত ধরে নেয় তাহলে এটা গুজবটা অনেকটা কন্ট্রোল করা যায়। মিডিয়াকেও তার নিজের জায়গায় এই খবরগুলো ছড়িয়ে পড়ে কিন্তু মিডিয়ার মাধ্যমে, সুতরাং তাকেও আর একটু দায়িত্বশীল হওয়া। শুধুমাত্র মানুষ যেটা পছন্দ করে আপনি তার পেছনে দৌড়াচ্ছেন তথ্য, তারপরে যখন দেখছেন যে অন্যান্য জায়গাগুলো ভুল, তখন সাথে সাথে ওই নিউজটা ডিলিট করে ফেলা, কিন্তু তার জন্য সরি না বলা। সম্ভবত আমাদের দেশের মিডিয়া, মতি ভাই মিডিয়ার খুব সিনিয়র মানুষ, তারপরে সমালোচনাটা করি আর কি, আমাদের দেশের মিডিয়ার মতো এই ধরনের আচরণটা আর কেউ করে না। একটা নিউজ ইন্ডিয়া করে তারা যেটা আপনি একটা নিউজ দিয়ে দিলেন, তারপরে দেখা গেল নিউজটা মিথ্যা, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য, আস্তে ডিলিট করে ফেললাম। ওই যে নিউজটার জন্য যে সরি বলা, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া কিন্তু মানে ভুল যে করে না তা না, কিন্তু আপনি যেমন ঢালাওভাবে, না আমি ঢালাওভাবে বলছি না ভাই, কোথাও কোথাও যখন করে, আবার সবাই যে এই কাজটা করে তাও না, যারা করে তাদের অনেকের মধ্যে ওই ধরনের ওই অনুভূতিটা নেই। আস্তে করে দর্শক মনে হয়, পাঠক মনে হয় ভুলে গেছে, সুতরাং সাইড করে যাই। আমি ফোকাসটা করছি এই মুহূর্তে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, তার আরও ভালো ট্রিটমেন্ট এবং সম্ভবত এখন তাকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়া বা সেই চেষ্টাটা তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আছে এবং সেই অ্যাবিলিটিটাও আছে, কিন্তু নিশ্চয়ই এটি নির্ভর করে ডাক্তারদের পরামর্শের উপরে। এখানে নেতা, রাজনীতি তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি কতটুকু সহ্য করতে পারবেন বা তার চিকিৎসায় কী ধরনের ব্যবস্থা নেওয়া যাবে, পুরোটাই হচ্ছে চিকিৎসকদের। এখানে কোন নেতা বড়, কোন নেতা ছোট, তিনি গিয়ে কি বললেন এটা গুরুত্বপূর্ণ না। বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে তারেক রহমান সাহেবের দেশে আসা নিয়ে যে তর্কটা, আলোচনাটা হচ্ছে, আমি তারেক রহমানের যে শঙ্কার কথা বলেছেন আমি শতভাগ বিশ্বাস করি। এই কারণে বিশ্বাস করি, একজন সন্তান তার মায়ের অন্তিম মুহূর্ত বলি বা চূড়ান্তভাবে অসুস্থ সময়টা বলি, তিনি তার মায়ের কাছে আসবেন না, সেই ধরনের সম্পর্ক এদের মধ্যে না। মাত্র কয়েকদিন আগে আমার ওই দৃশ্যটা মানে বারবার ভেসে ওঠে, মা এবং সন্তানের সাক্ষাৎ হওয়ার পর যখন জড়িয়ে ধরছে মাকে সন্তান, সন্তানকে মা, তো সেই সন্তান তার সেই অ্যাবিলিটি আছে, তিনি আসবেন না, সামনে নির্বাচন। কিন্তু এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, তিনি যে শঙ্কার কথাটা বলেছেন সেটিকে মিথ্যা অথবা অসত্য প্রমাণ করার একটা প্রবণতা আমি সরকারের দুই একজন ব্যক্তির ভেতর থেকে দেখছি। আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই দেশের একজন মানুষেরও নিরাপত্তার কোনো সমস্যা নেই। তাহলে এই মানুষটা যে আসতে পারছে না মায়ের এই চূড়ান্ত মুহূর্তে, তাহলে উনি কি অসত্য তথ্য দিয়েছেন? না। আবার তিনি যেটি বলছেন এই দেশের মানুষের নিরাপত্তার কোনো সংকট নেই, এটা কি সত্য? এটাও সত্য। সুতরাং সরকারের জায়গায় যারা আছেন তাদেরও মনে হয় এই ধরনের একটা ক্রিটিক্যাল টাইমে রেসপন্সিবল আচরণটা করা উচিত, তাদের কথাবার্তা যেন কোনো ধরনের বিতর্ক তৈরি না হয় সেটি ভাবা উচিত, এবং সম্ভব হলে সরকার যদি পারে যে যেহেতু ইতিমধ্যেই কতগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, খালেদা জিয়াকে সম্মান জানানো, তার চিকিৎসার ব্যাপারে প্রধান উপদেষ্টা যাচ্ছেন, তারাও যেন স্পোক্সম্যান যদি তাদের দরকার হয় একজনকে যেন ঠিক করেন। প্রেসউইং এক কথা বলবে, অন্য মিনিস্টার এক কথা বলবে, এর ভিতর থেকে বিতর্কটা আরো বাড়ছে। অনেক ধন্যবাদ শান্ত। আমরা কবে দায়িত্বশীল হব? আমি যেহেতু আল্লাহ বিশ্বাস করি, সেই জন্য ওই শেষ কথা ওইভাবেই বলে দিতে হবে, আল্লাহ যেদিন দায়িত্বশীল বানায়। আমাদের তো দায়িত্বশীল হওয়ার কোনো চেষ্টার লক্ষণও দেখছি না। কেন দেখছি না? আমাদের কোথাও একটা গলদ সাংঘাতিকভাবে ঢুকে গেছে। হয় জাতিগতভাবেই আমরা এরকম, অথবা আমাদের শিক্ষায় কোনো ত্রুটি আছে, আমাদের সামাজিক বন্ধনে কোনো ত্রুটি আছে, জেনেটিক কোনো সমস্যা আছে। তা না হলে এই যে অসুস্থ প্রতিযোগিতা, এটা এতটা বাড়ছে কেন? বা এত আগেও ছিল। আপনার মনে আছে ঢাকার মেয়র, সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুর খবর টেলিভিশন চ্যানেলগুলো কিন্তু স্ক্রলে দিয়ে দিয়েছিল মৃত্যুর আগে, পরে সেটা সরিয়ে নিতে হলো।
এটুকু ধৈর্য মেইন স্ট্রিম মিডিয়ারও ছিল না, বা এখন অনেকে করছে। তবে এটা সত্য ঢালাওভাবে বলা ঠিক না যে এই গুজব টাইপের নিউজগুলো বেশি ছড়ায় অনলাইন এবং ভার্চুয়াল মিডিয়া, এইখান থেকে বেশি হয়। কিন্তু কখনো কখনো মেইন স্ট্রিম মিডিয়াও এই ফাঁদে পা দেয় বা এটা তারা করে ফেলে। আর মানুষ হিসেবে আমাদের মধ্যে বিভাজন খুব বেশি, এবং মৃত্যুর পরে মানুষকে অপদস্থ করার প্রবণতা আমার মনে হয় বাংলাদেশের মতো এত কোথাও আছে কিনা আমি জানি না। আমি সব দেশের এই কালচারের সঙ্গে তো পরিচিত না, কিন্তু চোখের সামনে বাংলাদেশকে দেখি তো, যে একজন মানুষ তিনি আমার চোখে খারাপ বা আপনার চোখে খারাপ, কিন্তু তারপরও তিনি মারা গেছেন। মারা যাওয়ার পর তাকে নিয়ে সমালোচনা করা যেতে পারে, তার কর্মময় জীবনের সমালোচনা, যে তিনি বেঁচে থাকতে এই কাজ না করলে ভালো করতেন। তাতে করে অন্যরা যারা বেঁচে আছি আমরা সতর্ক হব যে আমার মৃত্যুর পরও এমন একটা মূল্যায়ন হবে, সুতরাং আমি যেন ভালো কাজ করি। সুতরাং আমি ওই অর্থে সমালোচনা করা, তার কর্মময় জীবনের পজিটিভ নেগেটিভ বিশ্লেষণ করা, সেটা দোষের দেখি না, বরং আমি নিজেও সেটা করাটা সঙ্গত মনে করি। কিন্তু তাকে গালিগালাজ করা, তাকে অপদস্থ করে কথা বলা, তাকে অত্যন্ত সামাজিকভাবে হেয় করা, এমনকি এদেশে এমন ঘটনাও ঘটেছে যে ফাঁসি দিয়েছে, বিচারের নামে ফাঁসি দিয়েছে, ফাঁসির পরে তার লাশটাকে কবর দিতে দেওয়া হবে না, তার ফাঁসি দেওয়ার পরে লাশের উপর জুতা নিক্ষেপ করতে হবে, থুথু ফেলতে হবে, ঝাড়ু দিয়ে নিয়ে দাঁড়িয়ে ঝাড়ু নিক্ষেপ করতে হবে, এবং এটা দলগতভাবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সেটা করেছিল। ফলে নানানভাবে এদেশে আমাদের কালচারগুলা কিভাবে যেন নষ্ট হয়েছে, আমাদের মধ্যে বিভাজন বেড়েছে, আমাদের সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে, একে অপরের প্রতি রেসপেক্ট নষ্ট হয়েছে, এই সব বাড়ছে। ফলে যে প্রশ্ন আপনি করলেন যে কবে আমরা হব, তো এটা আল্লাহ যেদিন বানায়, অথবা জাতি হিসেবে আমরা যেদিন সভ্য হয়ে উঠতে পারি। তার মানে হচ্ছে যে আপনি খুব অসহায়। আমি অসহায় বোধ করি, কারণ হচ্ছে একটা জাতি সভ্য হয় কিসের মাধ্যমে? শিক্ষা। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা সভ্য করার শিক্ষা দিচ্ছে না বলে আমার মনে হয়। সামাজিকভাবে বা পারিবারিকভাবে যে সভ্য হয়ে গড়ে ওঠা, সেটা আমাদের স্ট্রাকচারের কারণে সব জায়গায় নাই, প্লাস সেটা একটু ক্ষয়িষ্ণু, অবক্ষয় হচ্ছে। আপনি নর্মালি দেখবেন যে অনেক সময় আমাদের ছোটবেলায়, আপনার কথাও বলছি না, আমার জেনারেশন থেকে বলছি, আমাদের ছোটবেলায় দেখলাম একটা মহল্লার পাশ দিয়ে ছেলেরা, দুষ্টু ছেলেরা সিগারেট খেলো, মুরব্বীরা যেতে দেখলে লুকিয়ে ফেলতো অথবা চলে যেত। এখন সেটা আপনি খুব কম দেখবেন। নিজের মহল্লার মেয়েদেরকে কেউ টিজ করে যাবে এসে, সেটা ওই মহল্লার ছেলেরা সহ্য করবে, এটা করতো না। এখন নিজেরাই পারলে আগ বাড়াইয়া করে। বাসে বা ট্রেনে, যে কোনো জায়গায়, বিশেষ করে বাসে, পাবলিক বাসে একজন নারী বা বয়স্ক লোক উঠলে যিনি বসে থাকতেন, উঠে তিনি জায়গা ছেড়ে দিতেন সম্মানের সঙ্গে। এখন বলে নারীদেরও টিজ করে, হ্যাঁ সমান অধিকার, তো আগে আসলে বসতো উনি, ছাড়বে না। বয়স্কদেরকেও ওইভাবে মনে হয় ওইদিকে তাকায়ও না, যে তাকালে যদি আবার ছাড়তে হয়। ফলে এই যে আমাদের যে সামাজিক এবং পারিবারিক শিক্ষা যেটা, সেটার অবক্ষয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা অবক্ষয়। আমরা একবার কর্মমুখী শিক্ষায় যাই, নৈতিক শিক্ষা বাদ দেই, না আমরা নীতিবান হয়ে উঠতে পারি, না আমরা ওই যে কর্মমুখী বা কারিগরিতেও এক্সপার্ট হয়ে উঠতে পারি। আমরা ধর্মের দিকে, ধর্ম আমাদের সহনশীলতা শিখায়, নৈতিকতা শিখায়। ধর্মের দিকে এমন বেশভাবে এটাকে পোলারাইজ করা হয় যে ধর্ম এক্সট্রিম করে ফেলা হচ্ছে, ধর্মকে, ধর্মের বাণীকে এক্সট্রিমিজমের মতো করে এমনভাবে প্রচার করা হচ্ছে যে ধর্মের পথে নাই বা ধর্মকে একটু কটাক্ষ করলো, ভুল করে হোক, সেটার জন্য রাষ্ট্রীয় আইন আছে, কিন্তু তারে গিয়ে পিটাইতে হবে, তাকে গিয়ে মারতে হবে, তাকে খুন করতে হবে, এমনকি মানুষের মরা লাশ পর্যন্ত, মানে মৃতদেহ পর্যন্ত কবর থেকে তুলে পোড়াতে হবে। ফলে নানান দিক থেকে ধর্ম আমাদের এখানে চর্চা হয়, যে সেই ধর্মচর্চাটাও আমাদের যে উদ্দেশ্যে ধর্ম, যে মানবিকতার প্রচার এবং ধারণ করা, মানুষের কল্যাণ সেই চিন্তা করা, ইহকাল এবং পরকালের ভালো চিন্তা করে সহনশীল আচরণ করা, অহমিকা না করা, সবই তোগুলো আমাদের ধর্ম শেখায়। সেই ধর্মীয় লেবাস নিয়ে চলছে, তারাও করছে না অনেকে, আর যারা চলছে না তারাও করছে না। ফলে সব মিলিয়ে আপনি এখানে যে বিষয়গুলো আমাদের নৈতিকতা শেখাবে, তার কোনো উপাদানের মধ্যে আমি
খুব বেশি আশাবাদী হবার মতো কিছু দেখছেন। ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে যেখানে ধরেন ধর্ম মানেও না, পালনও করে না, অথচ সেখান থেকে জেল তুলে দিতে হচ্ছে। কেন তুলে দিতে হচ্ছে? অপরাধী পাচ্ছে না, শুধু শুধু জেল পুষে লাভ কি? তার মানে তাদের শিক্ষার মাধ্যমে নৈতিকতা তারা অর্জন করে তারা আইনের পথে থেকে প্র্যাকটিস করছে। ভালো করুক, ওইটা করছে। যেখানে ধর্ম মানে যারা, তারা ধর্মের মাধ্যমে করুক, কেউ আইনের মাধ্যমে করুক, কেউ সামাজিক প্র্যাকটিসের মাধ্যমে করুক, পারিবারিক শিক্ষা থেকে করুক, প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে উপাদান বাড়ানো হোক। আর একটা দিক হচ্ছে এইসব নিয়ে মতবাদ কোনো গবেষণা দেখেন আপনি যে জাতিগতভাবে আমাদের এই অবক্ষয়ের পেছনে প্রধান ভূমিকা কোন কোন বিষয়গুলো রাখছে এবং কোন কোন বিষয়ে যে আমাদের জোর দেওয়া দরকার। রাষ্ট্র পরিচালকদের তো গাইডলাইন করা যায়, তাদের সাজেশন দেওয়া যায় যে শিক্ষা ব্যবস্থায় এগুলো আনা দরকার, প্রতিষ্ঠানগুলোকে এমন করা দরকার। কিন্তু আপনি অবক্ষয় আমরা দেখছি, কিন্তু আপনার এখানে ইনডেপথ এরকম কোনো গবেষণাও পাবেন না যে বাংলাদেশের সমাজবিজ্ঞানী পরিচয় দিয়ে কতজনকে কথা বলতে দেখি। সমাজবিজ্ঞানীদের কাজ কি? এই সমাজের এইসব বিষয় নিয়ে তো ইনডেপথ গবেষণা করা, পলিসি মেক করা, সেই পলিসি তৈরি করে তার সুপারিশগুলা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বা এই রাষ্ট্র পরিবর্তনের কাজে যারা নিয়োজিত তাদেরকে দেওয়া, তারা কতটুকু গ্রহণ করবেন এটা পরের ইস্যু, কিন্তু এই দেওয়াটাও হচ্ছে না। ফলে সব কিছু মিলিয়ে আপনি বললেন যে আমি অসহায় বোধ করছি, আসলে খুব সহায় বোধ করার বা আশাবাদী হওয়ার মতো পরিস্থিতিও তো দেখছি না। অনেক ধন্যবাদ। সায়ন্ত আসলে যেটা বলছেন যে সামাজিক অবক্ষয়, নৈতিকতা, আমাদের শিক্ষা ব্যবস্থা আর আমাদের সার্বিক অর্থে এই যে সোশ্যাল মিডিয়া কী ভূমিকা রাখছে এটার উপরে কিন্তু একটা কথা বলছেন। কিন্তু আমরা এখন যা দেখি, যা চারদিকে যা দেখছি, সোশ্যাল মিডিয়াতে সবই খারাপ হয় তা না, কিছু ভালো খবরও পাওয়া যায় অনেক সময়, যেটা মেইন স্ট্রিম মিডিয়া দিতে পারে না বা দেয় না বা নানা কারণ থাকে। কিন্তু ওই যেটা দিনের শেষে সোশ্যাল মিডিয়াটা মধ্যে একটা অস্থিরতা এবং তীব্র প্রতিযোগিতা আছে, যেটার মধ্যে যদি একটা শব্দ যোগ করেন অসুস্থ। আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ার পজিটিভ অনেক ইম্প্যাক্ট আছে আমাদের সোসাইটিতে, গ্রহণযোগ্যতা আছে, স্বল্প সময়ের মধ্যে তথ্যগুলো যায়, এগুলো সত্য। সোশ্যাল মিডিয়ায় আমি নজরুল ইসলামের একটা চমৎকার কবিতা লিখলাম, সেই কবিতা দিয়ে দুজন উদ্বুদ্ধ হলো, কিন্তু আমি একটা পোস্ট দিলাম যে পোস্টে কোনো একটা এলাকায় একটা দাঙ্গা লেগে গেল। সুতরাং আমার 5 লাইন কবিতায় যে ভালো কাজটিতে সমাজে যে ইম্প্যাক্টটা করে তার থেকে একটা মাজারে আক্রমণ করলে তার থেকে অনেক গুণ বেশি নেগেটিভ ইম্প্যাক্টটা করে, সেটি কিন্তু এই সময়কাল আমরা দেখতে পাচ্ছি। এবং এটি যে কালকেই শুরু হয়েছে তা না, নাসিরনগর থেকে শুরু করে ওই যে তার আগে রামুতে, এই ঘটনাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে হয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার যে সুযোগটা, সেই সুযোগটা আমরা কিন্তু এখন পর্যন্ত কাজে লাগাইনি। এবং দুঃখজনক হলো যে এই ধরনের একটা অভ্যুত্থানের পরে আপনি খেয়াল করে দেখবেন এই অভ্যুত্থানটায় আমরা পুরো ব্যাপারটা রাজনৈতিক, কিন্তু পরেও সেটিকে নিয়ে আমরা রাজনীতি করছি। যে নারীটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দীর্ঘদিন কারাবন্দী ছিল, খাদিজা, সেই খাদিজা এসে এখন বলছে আপনার গণতান্ত্রিক বাংলাদেশে, মুক্ত বাংলাদেশে, যে এর থেকে আমি জেলে ভালো ছিলাম, কারণ তাকে সংঘবদ্ধভাবে যেভাবে আক্রমণ করা হচ্ছে। একজন মানুষকে, আপনার সাথে আমার পছন্দ না, আমি এটা বিভিন্ন জায়গায় বলি, জাহিদ আমাদের বন্ধু, ছোট ভাই, গত 10 বছর জাহিদকে আমরা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের সময় নানাভাবে দেখেছি কথা বলার জন্য। এখন আপনি দেখবেন যে তাকে বেস করে আলাদা ভিডিও বানানো হচ্ছে, তাকে কন্টেন্ট বানিয়ে তাকে আক্রমণ করতে হবে। এই ধরনের অসংখ্য মানুষ আছে যাদের সাথে, কারণটা কি? কারণটা হচ্ছে রাজনৈতিক। আমি যখন দেখি যে সায়ন্ত ভাইয়ের কাছ থেকে আমি পলিটিক্যাল সাপোর্টটা পাচ্ছি না, সায়ন্ত ভাই আমার যে ক্রিটিকটা করছে, সমালোচনাটা করছে, সমালোচনাটা আমার একটু স্বার্থের জন্য আঘাত হানছে, সুতরাং সায়ন্ত ভাইকে টার্গেট করো। এবং এই ভাবনাগুলো আমাদের শুধুমাত্র এটার জন্য কি এই প্রজন্ম দায়ী? নো, ক্লাস 3-র প্রশ্নপত্র ফাঁস হয়েছিল কয়েক বছর আগে, তো ক্লাস 3-র প্রশ্নপত্র ক্লাস 3-র কোনো স্টুডেন্ট তো গিয়ে কিনে আনে নাই, আমরাই তো কিনে দিয়েছি, আমরাই তো সংগ্রহ করেছি। তো এই জায়গাটায় পরস্পর যে দায়িত্ব, সেই দায়িত্বটা তো আমাদের এখানে নাই। এই যে গত 1 বছর যত সংখ্যক শিক্ষককে আমরা পিটিয়েছি, অথচ আমরা 3 জনই একমত হব, এখনো যদি আমাদের কোনো একজন শিক্ষককে দেখি এবং তার পায়ে হাত দিয়ে যদি আমি সালাম করতে পারি, শান্ত ভাই একেবারে আমি দিয়ে বলছি,
আমার প্রাণটা যতটা মানে স্বস্তি অনুভব করি, পৃথিবীর অন্য কোনো কাজে আমি স্বস্তি অনুভব করি না। আমার স্কুলের শিক্ষককে দেখলে আমি যদি তাকে শ্রদ্ধা করতে পারি, সালামটা দিতে পারি, স্যার যদি আমাকে জড়িয়ে ধরেন, এই ধরনের প্রশান্তি আমি কোথাও পাই না। সেই শিক্ষককে আমরা পেটাচ্ছি, চুল ধরে টেনে নিয়ে আসছি, কেন? বলছি যে তুমি একটা রাজনীতি করো। আচ্ছা, রাজনীতি তো কেউ না কেউ করতেই পারে, তিনি সমাজের জন্য হার্মফুল ছিলেন কিনা? পাশাপাশি শরীফ ভাই, সেই শিক্ষকও আমরা হারিয়ে ফেলছি। সংখ্যাটা এখন অনেক কম। যেই শিক্ষকরা আমাদের সন্তান তুল্য ভেবে স্নেহে আগলে রাখতেন, নৈতিকতা শিখাতেন, সেই শিক্ষকদের মধ্যে অনেকেই এখন বিভাজন, বিবেচনায় আসছে, আচরণটা করছে, ফলে উভয় পক্ষ থেকেই অবক্ষয় হয়েছে। এবং কারণ এই ছাত্রদের ওই শিক্ষকরা শেখাতেও পারে না, এই ব্যর্থতাটাও আছে। সুতরাং আমি কোনোভাবেই, সরি মাঝখানে করছি, আমি শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করুক কেউ, এটা কোনোভাবেই চাইবো না, তারা খারাপ করলো, কিন্তু তারাও যে সন্তানের মতো দেখতো ছাত্রদের, শিক্ষার্থীদের, সেটাও আমরা হারিয়ে ফেলছি কোথায় যেন। মতি ভাই তো প্রায় দেশের বাইরে যান, পৃথিবীর কোথাও কোনো রাজধানী শহরে, অন্য শহর বাদ দিলাম, একটা হাত তুললে বাস থেমে যায়, এই ধরনের আর কোনো একটা রাজধানী আছে পৃথিবীর কোথাও কি আছে? ঢাকা শহরে চলন্ত বাস, দুই হাতের দরকার নেই, একজন মানুষের একটা হাত আছে, জাস্ট হাতটা উঁচু করলাম, বাসটা থেমে গেল। আজকে 50-55 বছরে আমরা সভ্যতার অনেক কিছু নিয়ে ক্রেডিট দাবি করি, গর্ব করি। আমি আমার এই যে পরিবহন সিস্টেমটা, যে স্টপেজে বাস থামবে, স্টপেজে এসে যাত্রী নামাবে, আমি বাড়ির থেকে গিয়ে স্টপেজে উঠবো, কিন্তু আমার মনোভাবটা কি? আমার বাড়ির সামনে থেকে বাসে উঠায় নিয়ে যাবে, আর বাড়ির সামনে যদি নামিয়ে না দেয়, আমি চালক থেকে শুরু করে 14 গোষ্ঠীকে অশ্রাব্য ভাষায় গালাগালি করব। আমরা একটা পাবলিক টয়লেট ব্যবহার করার পর আমার মাথায় থাকে না যে আমার পরে আরেকজন আসবে। মানে আমাদের শিক্ষা বেড়েছে, শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু শিক্ষার ভেতর থেকে যে ধরনের ইম্প্যাক্টটা সোসাইটিতে পড়ার কথা, শিক্ষার তো পেছনে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমি শুধুমাত্র চাকরি। কিন্তু এই জায়গাটায় একটা ভালো রাজনীতি, আমি ওইটা মনে করি একটা ভালো রাজনীতি আমাদের এখানে দরকার ছিল। ভালো রাজনীতিটা হয়নি। ভালো রাজনীতি না হওয়ার কারণে আমার যে শিক্ষা ব্যবস্থা অন্যান্য জায়গায় ক্লাস 3-র প্রশ্নপত্র যে বিক্রি হয়, এটা তো খারাপ রাজনীতির কারণে। যারা বিক্রিটা করতো তাদের পেছনে কেউ না কেউ ছিল। বিসিএস পরীক্ষার 2 দিন আগে প্রশ্নপত্র ফাঁস, আমরা তো দেখেছি যাদেরকে পুরো টিম গ্রেপ্তার করেছে, পুলিশের কেউ কেউ কাজ করেছে, তারপরে পলিটিক্যাল পরিচয়ের কারণে সে 2 দিন পরে বেরিয়ে গেছে। মেডিকেল খুলনাতে একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল, তাদের আবার ডাক্তারদের একটা সংগঠনের সাথেও তারা যুক্ত ছিল 3-4 বছর আগে। তাদের ব্যবসায়ী ছিল এই যে প্রশ্নপত্র ফাঁস করে, এবং বিপুল সম্পদের মালিক হয়েছে। গ্রেপ্তার 2 দিন পরে মুক্তি, গ্রেপ্তার 2 দিন পরে মুক্তি। শরীফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত, সাকাওয়াত এবং শরীফুজ্জামান শরীফ। যেটা আমি একটা বাংলা নাটকে অনেক আগে একটা বিখ্যাত স্লোগান ছিল, এবার থামলে ভালো লাগে। তা আমরা থামবো কবে? থামার কোনো লক্ষণ তো নাই। তাই আপনারা দেখেন না, টক শো তো আমাদের কথা বলতে দিলে আমরা থামতে চাই না, আপনাদের জোর করে থামাতে হয়, এবং আপনারা থামালেও বিরক্ত হয়ে বলি যে কথা বলতে দিচ্ছেন না, হ্যাঁ ওকে বেশি টাইম দিয়েছেন আমার থেকে। আমরা কোনো কিছুতেই আমাদের থামার কোনো লক্ষণ নাই। সেটা এই থামতে চাই না বা থামার লক্ষণ নাই, এটা যদি ভালো কাজে হতো তাহলে সেটা এগিয়ে যেত, দেশ জাতি এগিয়ে যেত। কিন্তু এই যে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়ানো, অন্যের যে আমার শত্রু, সেই শত্রুকে তার খারাপ কাজ দিয়ে তাকে এক্সপোজ করতে হবে, বা শত্রু না হোক, খারাপ লোকদের খারাপ কাজ এক্সপোজ করতে হবে, কিন্তু তাই বলে সেই এক্সপোজ করারও তো একটা নৈতিক ভিত্তি থাকা দরকার, সেটারও একটা নর্মস থাকে। একজন মানুষকে আপনি অপদস্থ, এটা কি অবাধ স্বাধীনতার একটা সুফল না কুফল? না, অবাধ স্বাধীনতার সুফল কুফল এটা না। বাংলাদেশে কিসের অবাধ স্বাধীনতা আছে? বাংলাদেশে যারা যখন ক্ষমতা এনজয় করে, তারা এই অন্যায়ভাবে এই স্বাধীনতাটা গ্রহণ করে। অবাধ স্বাধীনতা মানে তো এই না যে আপনি অন্যকে ছোট করবেন বা অন্যকে অপদস্থ করবেন। তা আমি যদি আজকে শরীফ ভাইকে অবাধ স্বাধীনতার সুযোগে, আমার হাতে একটা টিভি চ্যানেল আছে, আমি অপদস্থ করতে থাকি,
শরীফ ভাইও তো আরেকটা মাধ্যম ব্যবহার করে আমার অপদস্থ করবে, এটাকে অবাধ স্বাধীনতা বলে না। অবাধ স্বাধীনতা হচ্ছে ওইটাই যে আপনি আপনার কথা, আমি আমার কথা, আমার কাজ আমরা বলবো অন্যের ক্ষতি না করে বা অন্যের স্বাধীনতা বিঘ্নিত না করে। এবং এই বোধটা যে আমি মনে করছি এটা বলা আমার স্বাধীনতা, কিন্তু এই বলাটা তার স্বাধীনতা বা আপনার স্বাধীনতাকে কতখানি বিপদগ্রস্ত করে তুলছে সেটা আমি পারি কিনা, এই বোধটাই তো আমার নাই। শুধু বলবো আমি এই স্বাধীনতা আমি ভোগ করব, তাহলে তো এককেন্দ্রিক আমারটাই আমি ভাবলাম। এখন প্রত্যেকেই যদি যে যার জায়গা থেকে ভেবে এরকমই মনে করি যে হ্যাঁ এটা বলার স্বাধীনতা আমার আছে, এটা করার স্বাধীনতা আমার আছে, আমার আপনি এআই ব্যবহার করে কারো আপনার অগ্রহণযোগ্য অশ্লীল ছবি বানিয়ে আপনি ছেড়ে দিলেন, আপনি সেটা করলেন, আবার আরেকজনে বললো হ্যাঁ ও এটা করেছে সুতরাং আমারও ওটা দেওয়ার স্বাধীনতা আমার আছে। এটাকে তো স্বাধীনতা বলে না। যে প্রথম যে করলো সে আইনানুগভাবে একটা অপরাধ করলো, তার বিচারের মুখোমুখি হওয়ার কথা। আমি তাকে বিচারের মুখোমুখি করতে না করে অথবা করতে না পেরে আমি পাল্টা ওই তার মতো আর একটা কাজ করে দিচ্ছি যে হ্যাঁ ও করেছে তাহলে এটা আমার স্বাধীনতা। এটাকে তো স্বাধীনতা বলে না। একটা রাষ্ট্রে, সমাজে, পরিবারে যেই হারমোনি থাকা দরকার, এই হারমোনি না আসলে সমাজ এগিয়ে যাওয়া কঠিন, শান্তি আসে না। শান্তি আপনার সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে শান্তি না থাকলে, পারিবারিকভাবে শান্তি না থাকলে একজন মানুষ, ব্যক্তি মানুষ শান্তিতে থাকে কী করে, শান্তিময় হয় কী করে? ফলে আমাদের এই যে আমরা লেখাপড়া করি, এর একটা উদ্দেশ্য আছে না? লেখাপড়ার উদ্দেশ্যই তো হচ্ছে নিজেকে তৈরি করে অন্যের এবং দেশের কল্যাণ করা, সেটা মুখ্য উদ্দেশ্য। পাশাপাশি নিজের কল্যাণ হয়ে যাবে, কারণ আমার খেয়ে পরে বাঁচতে হবে। কিন্তু আমাদের লেখাপড়ার মুখ্য উদ্দেশ্য যদি হয় নিজের কল্যাণ করাটা, শুধু নিজেকে নিয়ে ভাববো, তাহলে তো লেখাপড়ার যে মূল উদ্দেশ্য সেটাই তো ব্যাহত হলো। তাইলে এই সোসাইটিতে আমাদেরকে যেই মেন্টালিটি নিয়ে যেইভাবে বেড়ে উঠতে দিচ্ছে, সেই বেড়ে ওঠাটা সামাজিক যে হারমোনি, আপনার পারিবারিক যে শান্তিময় পরিবেশ, সেটাকে ব্যাহত করছে না। আমার সোশ্যাল মিডিয়া দেখেন, সোশ্যাল মিডিয়ায় সামান্য কয়েকটা টাকা ইনকামের জন্য নিজেকে পণ্য বানাচ্ছে নিজে নিজে। এটা করার তার স্বাধীনতা, সে পারে, সে প্রাপ্তবয়স্ক, সেটা পারে। কিন্তু এই যে কিছু টাকা ভিউ ব্যবসা বা টাকা অর্জনের জন্য সে নিজেকে পণ্য বানাচ্ছে, সে অন্যকে অপদস্থ করে কন্টেন্ট বানাচ্ছে, আবার তাকে নিয়ে অন্য কেউ বানাচ্ছে, তাহলে এটা তো একটা অনৈতিক চর্চা। এটা ধর্মে বলেন, আইনে বলেন, সামাজিকতায় বলেন, সব দিক থেকেই তো অগ্রহণযোগ্য। তাহলে পৃথিবীর যেই সব দেশে অনৈতিক ব্যবসাকে তারা বৈধতা দিয়ে, আইনগতভাবে বৈধতা দিয়েছে, কিন্তু আমরা নৈতিকভাবে সমর্থন করি না। ব্যাংককের রাস্তার পরিবেশটা আমরা অনেকেই গ্রহণযোগ্য মনে করি না। তাহলে আপনি ফেসবুকে কি করছেন? ওইটা একরকমের অনৈতিকতা। কিন্তু আপনি যেটা করছেন ওইটা ধর্মীয় বিচারে, আখেরাতে কিংবা ইহজাগতিক সামাজিক বিচারে আপনি কি নৈতিকতা করছেন যে আপনি যা খুশি তাই করবেন, যা খুশি তাই লিখবেন, এটা আপনার যা খুশি তাই বলবেন, এটা আপনার স্বাধীনতা? এটা তো স্বাধীনতা হতে পারে না। আর একটা জিনিস বলি শেষ, ভার্চুয়াল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানে যেহেতু ফিল্টারিং নাই, ফিল্টারিং আছে যেই জায়গা থেকে, সেইটা হলো তাদের স্ট্যান্ডার্ডে না মিললে বলে আপনি ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যমের এই স্ট্যান্ডার্ড মানেননি। কিন্তু ওইখানে যেহেতু পত্রিকায়, টেলিভিশনে, সব জায়গায় এখানে ফিল্টারিং আছে। আমি একটা রিপোর্ট দিলেই আপনি প্রচার করে দিবেন না, সেটা এডিটোরিয়াল ব্যবস্থা আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকেই লেখক, প্রত্যেকেই কথক, প্রত্যেকেই তার নিজের এডিটর নিজে। সুতরাং ওইখানে যদি সেলফ সেন্সরশিপের যে বোধটা, এইটা সামাজিক দায়বদ্ধতা থেকে এবং আইনি কাঠামোর মধ্য থেকে এই বোধটা যদি কাজ না করে, তাহলে ওই মাধ্যমটা অবশ্যই ডেঞ্জারাস। এখানে অনেক ভালো কাজ হয়, অনেক মোটিভেশনাল হয়, অনেক গ্রুপ অনেক সামাজিক কাজ করে, অনেক কিছু করে। কিন্তু শরীফ ভাই যেটা বলছিল যে যদি দায়বদ্ধতা না থাকে, যেহেতু ওইখানে কোনো নিয়ন্ত্রণ বা ফিল্টারিংয়ের ব্যবস্থা নাই, সেই বিবেচনায় এটা অবশ্যই ডেঞ্জারাস। অনেক ধন্যবাদ। সেলফ সেন্সরশিপ, এটার একটা বিপদ আছে এবং সুবিধাও আছে। এটা হলো একটা ব্যাপারটা হলো যে ফিলিপিন্সে আপনার মার্কোসের 20 বছরের শাসনের পরে, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, এই
প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এতটাই স্বাধীনভাবে কাজ করছিল, তো ওই স্বাধীনতা দেখে কোরাজন একুইনো যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন তিনি কিন্তু এই বিপদের কথা জানিয়েছিলেন সব সম্পাদকদের। তিনি বলেছিলেন, আপনারা যা ইচ্ছা তাই লিখছেন, লিখতে পারেন, লেখার স্বাধীনতা আছে, কিন্তু মনে রাখবেন আপনাদের হাত পা বাঁধা ছিল, আমি খুলে দিয়েছি। আবার যে কোনো সময় এমন কোনো আচরণ থেকে যদি কিছু হয় তাহলে আবার হাত পা বাঁধা হয়ে যাবে। তা আমরা কি সেই পরিস্থিতির দিকে যাচ্ছি? ধন্যবাদ। এইটা আমি আগের অংশে বলছিলাম যে আমাদের এখানে যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা তো আমাদের, তার তো একটা ইতিবাচক ইম্প্যাক্ট পড়ার কথা আমাদের সমাজ, রাজনীতি, অর্থনীতিতে। আমাদের গণমাধ্যম এক ধরনের পরিবেশের ভেতর থেকে 1.5 দশক কাজ করতে হয়েছে তাকে। তো সেখান থেকে প্রত্যাশিত ছিল কি তার থেকে ইমপ্রুভমেন্টটা আমরা দেখতে পাবো তাদের কাজের ভেতর থেকে। কিন্তু আপনি যেটা চালু করে দিলেন, মিডিয়ার সামনে গিয়ে গরু জবাই করা, মিডিয়ার সামনে গিয়ে জিয়াফতের আয়োজন করা, যেখানে আপনার মতের অমিল হচ্ছে আপনি তাকে একটা ট্যাগ দিয়ে তাকে বের করে দিয়ে মিডিয়াটা দখল করে নিচ্ছেন। এর ভেতর থেকে মিডিয়া আপনি একটা ভীতিকর অবস্থা তৈরি করেছেন। আপনি যেটা বললেন যে সাংবাদিকরা স্বাধীনতা, আমি তো স্বাধীনতাটা দেখছি না। যে দেশের প্রায় 400-450 সাংবাদিক, এইখানকার সাংবাদিকদের মধ্যে অনেকেই দলকানা, দলান্ধ, দলদাস, এবং কেউ কেউ একটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ বা শ্রমিক লীগের নেতার থেকেও সাংবাদিকদের অনেকে আরও মানে নিম্নমানের আওয়ামী লীগের কর্মীর মতন আচরণ করেছে। নানা ক্যাটাগরি থাকে তো, একজন সভাপতি বা সাধারণ কর্মী, এদেরকে আমরা দেখেছি। কিন্তু তার রিফ্লেকশনটা, তার ধারাবাহিকতা রক্ষা হবে এটা আমরা চাইনি। আমরা চেয়েছি যে সংস্কৃতির একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি না। একটা দেশের 400-500 সাংবাদিক হত্যা মামলার আসামি, 300 জনের একটা লিস্ট, তার মধ্যে হত্যা চেষ্টা মামলায় 141তম আসামি হচ্ছে অমুক। একজনকে হত্যা চেষ্টা মামলার 300 জন আসামি, তার মধ্যে 131 জন আপনি তাকে ধরে নিয়ে আসছেন। এটাই আমাদের আগের যে সংস্কৃতিটা, দলবাজি, দলের সুবিধা নেওয়া, সেখান থেকে পরিবর্তন করার একটা সুযোগ আমাদের ছিল। সেই পরিবর্তনের সুযোগটা আমরা হাতছাড়া করেছি। আমি এই অভ্যুত্থানের পরে সরকারের পক্ষ থেকে আমি শিক্ষার্থীদের জন্য কোনো উদ্যোগ কি চোখে পড়েছে? আমাদের পড়েনি। আমরা যতগুলো সংস্কার কমিশন করলাম, আমাদের যত ধরনের সমস্যা জমা হয়েছে, আমি মনে করি যে আমাদের ওই কি বলে এনজিও সেক্টরের যে সমস্যা, আমাদের কৃষির সমস্যা, আমাদের শিল্পের সমস্যা, আমি সব থেকে বেশি সমস্যা দেখি আমাদের শিক্ষা সেক্টরের সমস্যা, শিক্ষা সেক্টরের সমস্যা। এবং এই সমস্যাটা যদি আপনি সমাধানটা করতে পারেন, আপনি রাতারাতি এটা করতে পারবেন না, 1 বছর 8 মাসের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু আপনার মেসেজটা দেওয়া উচিত ছিল যে আমরা শুরুটা করছি, আমরা একটা পজিটিভ কাজ করে যাচ্ছি। আমাদের যিনি সরকার প্রধান, সারা পৃথিবীতে উনি খুব ভালো বক্তৃতা করেন, বিভিন্ন জায়গায় আমরা দেখি, এবং এই বক্তৃতাগুলো তো তিনি কোনো হাটে বাজারে বা সেমিনারে করেন না। বেশিরভাগ ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তৃতা করেন, স্টুডেন্টদের উদ্দেশ্যে বক্তৃতা করেন, তার যে নতুন নতুন থিওরিগুলো তাদেরকে নিয়ে যান। আচ্ছা, আমাদের গত 1 বছরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা প্রধান উপদেষ্টার কোনো বক্তব্য কি শুনেছি? শুধু শিক্ষার্থীদেরকে নিয়ে না। তাহলে আমার যে প্রত্যাশার জায়গা, যারা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিল, আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া মানেই আপনি এখানে গুণগত পরিবর্তন হয়ে গেল তা না। হলের ক্যান্টিনে এটি ওই ফিল্টার স্থাপন করলেন মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম চেঞ্জ হয়ে যায়নি, তার শিক্ষার মান হয়নি। বিশ্ববিদ্যালয় নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের শুরু করা দরকার ছিল, কিন্তু আমি এখন পর্যন্ত দেখলাম না কোনো একটা জায়গা দিয়ে সরকার এতটা গুরুত্বহীন কেন রাখলো আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, যেটা সব থেকে আশা ছিল তাদের উপরে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বড় অংশ এই সরকারের ক্যাবিনেটে আছে, তো তাদের কাছ থেকে আমরা আশা করব না, আশা করবো কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে। এই যে সুযোগটা আপনার হাতছাড়া হলো, এই সুযোগটা আপনি আর শীঘ্রই পাবেন বলে আমার মনে হয় না। আবার যদি না পাই তাহলে সরকারের কি কোনো ভূমিকা আছে এখানে বা করণীয় আছে কিছু? এই সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম,
না, সরকারের করণীয় তাৎক্ষণিকভাবে খুব বেশি আসলে উচিত না, কারণ সরকারকে যদি আবার আমরা ইনভাইট করি, এটা সেই যে আপনি হাত বেঁধে ফেলবে আবার। আমরা হাত বাঁধা ছিল, আমরা মুক্ত হতে চেয়েছিলাম, একটা হঠাৎ পরিবর্তন, কিছু নর্মসের বাইরে অনেকে চলে যাচ্ছে। সরকারের ভূমিকা হচ্ছে তাদের তরফ থেকে বারবার এটা প্রচার চালানো, অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, আইডিয়ালি কি করা উচিত, কোথায় কোথায় ব্যত্যয় ঘটছে সেটা তাদেরকে বারবার বলতে হবে, বারবার আহ্বান জানাতে হবে, এবং সংবাদ মাধ্যম যারা পরিচালনা করেন তাদের সঙ্গে বারবার বসতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে তাদের গাইডলাইন তৈরি করতে হবে, ব্যাপক প্রচারণায় নামতে হবে। এইভাবে মোটিভেশনাল কিংবা কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা, এবং এটা যে সঠিকভাবে হচ্ছে, এটা যে রাজনৈতিক কারণে হচ্ছে না বা প্রতিপক্ষ হয়রানির নামে হচ্ছে না, সেটাকে তাদের ভিজিবল করতে হবে। এইভাবে এটা সরকার করতে পারে। কিন্তু যদি আবার এই সুযোগে আবার তারা যদি মনে করে যে তাদের পক্ষে বললেই সেটা ভালো, বিপক্ষে বললেই এই সুযোগে হাত বেঁধে ফেলতে হবে, এটা তো হলো সুস্থ সমালোচনার ক্ষেত্রে। কিন্তু এখন যেটা আপনি বললেন, যেভাবে এখন যাচ্ছে তাতে তো মানে তখন তো আর কোনো প্রাইভেসি বলতে আর কিছু থাকবে না। যে অসুস্থ কাজ কারবারগুলো ভার্চুয়াল মিডিয়া, অনলাইন এবং মিডিয়ায় অনেক সময় হচ্ছে, এইটা তাৎক্ষণিকভাবে বন্ধ করার আসলে কোনো উপায় নাই। তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হলে আপনার তো পুরো ব্যবস্থাই বন্ধ করে দিতে হবে, সেই সুযোগে ফেসবুকে বন্ধ হয়ে যাবে, সেটা তো সম্ভব না। আমরা সবাই যদি দায়িত্বশীল হয়ে যাই, দায়িত্বশীল তো একদিনে হয়ে যাবে না মতি ভাই। এটা সেই জন্যই আমাদের ওই যে বললাম যে সরকারের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং মিডিয়া যারা পরিচালনা করেন তাদের সঙ্গে বারবার বসতে হবে, কথা বলতে হবে, এটাকে প্রচারে আনতে হবে, মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে যাতে সামাজিক থাকে, অসামাজিক না হয়ে পড়ে, সেই গাইডলাইনটা এদের মাথায় ঢুকাতে হবে, বলতে হবে। মোবাইলে যে SMS যায় না, অটো SMS আসে, সেই কত হাবিজাবি বিষয় আসে, এই বিষয়ে তো একদিন একটা মেসেজ আমি পেলাম না যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি অসামাজিক আচরণ অন্যের ব্যাপারে করবেন না। মোটিভেশনাল খুব গুরুত্বপূর্ণ। আর যারা আপনি কি জানেন যে মানুষ মানে আইনের আশ্রয় নিতে সাহস পায় না? হ্যাঁ, কেউ কেউ তো সেটা নিতে সাহস পায় না। ধরেন এরকম একটা বিষয় যে আপনি আমার সঙ্গে একটা অন্যায় করেছেন, আপনি জানেন যে এই অন্যায়টা করলে আমি যদি এর প্রতিবাদটা করতে যাই তাহলে আমার এমন একটা বিষয় আপনি বের করে আনতে পারবেন যেটা আমি আরও ক্ষতির মুখে পড়ব, তখন আমি ওই ছোট ক্ষতিটা মেনে নিচ্ছি। এইটা একটা কারণ। মানুষ সাহস পাচ্ছে না যে যদি সে সত্যিকার অর্থে সৎ হয়, তার কোনো দুর্বলতা না থাকে, তাহলে উচিত তার সে ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই তাকে আইনের আশ্রয় নেওয়া এবং প্রকাশ্যে দাঁড়ানো। এখন কিন্তু মানুষ যদি কোনো অন্যায়ের প্রতিবাদ নিয়ে দাঁড়ায় তাহলে তার পক্ষে দাঁড়ানোর লোক কিন্তু এখন তৈরি হয়ে যায়, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, সেটা আপনার এমনি সংবাদ মাধ্যম হোক কিংবা পলিটিক্যালি হোক। এখন কিন্তু কেউ আর বিচ্ছিন্ন না। সে যদি সত্যিকার অর্থে মনে করে যে সে কোনো অন্যায় করেনি, সে ভিকটিম হয়েছে, তাহলে তার দাঁড়ানো উচিত। কিন্তু কোথাও কোথাও সমস্যাটা কি হয়, ধরেন আমি এইবার যেটা হয়েছে, আমি কোনো অন্যায় না করে আমি ভিকটিম হয়েছি, কিন্তু যে আমাকে ভিকটিম করেছে, আমি যদি এটার বিরুদ্ধে স্ট্রংলি দাঁড়াতে যাই, তখন আমার মনে আছে যে আমার বড় দুইটা দুর্বলতা আছে, সেইটাও খুঁজে বের করে আনবে এবং এটা আমি চাই না, সে কারণেও সহ্য করে। ফলে সামাজিক অবক্ষয়, অর্থনৈতিক, রাজনৈতিক নানান রকমের অপরাধে আমাদের প্রভাবশালীরা বেশিরভাগ এমনভাবে যুক্ত হয়ে পড়েছে যে এখন অনেকে চাইলে মুখ খুলতেও পারে না। ফলে সব দিক থেকেই, একদিকে শিক্ষক ছাত্র নিয়ে আলোচনায় যখন বলছিলাম যে আমরা ওই ছাত্রদের আদব কায়দা হারিয়ে ফেলেছি, আমাদের শিক্ষকদের সেই শিক্ষক সুলভ আচরণটাও অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলেছি। আমরা লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের যে একটা বুদ্ধিবৃত্তিক জায়গাটা, যে আগে যেরকম আমরা দেখতাম যে তার একটু সফট হবে, তার একটু ভদ্র আচরণ করবে, অ্যারোগেন্ট হবে না, কিছুটা ন্যায়সঙ্গত কথা বলবে, সেই জায়গাটা ওইখান থেকে হারিয়ে ফেলেছে তারা। ফলে তাদের প্রতি রেসপেক্ট চলে গেছে। সবাই আমরা দল করতে চাই, সবাই আমরা সুবিধা পেতে চাই, সবাই আমরা মনে করি যে আমার এই গুরুত্বপূর্ণ জায়গায় আমরা রাজা হতে চাই, রাজা হতে চাই। তো শরীফ ভাই, শেষ করবো, কাছাকাছি এসে গেছি আমরা। যথার্থ বলেছেন শান্ত ভাই যে আমরা সবাই রাজা হতে চাই। আপনি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে জিজ্ঞেস করবেন, তিনি তার ডিপার্টমেন্টের পরিচয় দিতে যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশিরভাগ দলের পরিচয়। দলের পরিচয়, আমি অমুক পজিশনে আছি,
আমার নামটা একটু দিয়ে দিয়েন। এইখানে রাজা এবং প্রজার একটা সভ্য সমাজ গড়ার ক্ষেত্রে উভয়ের ভূমিকা আছে, কিন্তু রাজার ভূমিকাটা বেশি। ট্রেনের ইঞ্জিন ছাড়া বগির কোনো লাভ নেই, তার কোনো কাজ নেই। কিন্তু রাজা এখানে যথার্থ দায়িত্বটা পালন করতে পারে না। সমাজের মধ্যে আমাদের বঞ্চনা আছে, বিভাজন আছে, নানা কারণে ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি আছে, কিন্তু রাজাকে এইখানে একটা নিউট্রাল ভূমিকা রাখতে হয়। একটা পরিবার, একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যা করবেন, নিশ্চয়ই তার অধীনস্থ একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী একই কাজ করবেন না। আবার চতুর্থ শ্রেণীর কর্মচারী যে দায়িত্বটা পালন করবেন সেটি প্রিন্সিপাল করবেন না। কিন্তু আমাদের এখানে মানুষের মান, অভিমান, ক্ষোভ, এই জায়গাটা কখনো কখনো দেখা যায় শাসকের কণ্ঠেও তার একটা রিফ্লেকশন দেখা যায়। এই যে মব হচ্ছে, হঠাৎ করে আপনি যখন বলছেন এটি হচ্ছে মানুষের একটা প্রেশার গ্রুপ, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, রাইট, ক্ষোভের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন আমাদের সমাজটা বিভাজিত ছিল, ব্যক্তির বিরুদ্ধে তার শক্তিটা দেখিয়েছে, রাজনৈতিক শক্তি। স্বাভাবিকভাবে তার একটা প্রতিক্রিয়া সমাজের মধ্যে আছে, কিন্তু সেটি অনন্তকাল চলবে না। আর দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের যারা দায়িত্ব আছেন, তার দায়িত্ব হচ্ছে ওই যে ব্যক্তিগত যে ক্ষতি হয়েছে তার আইনি উপায়ে প্রতিকার করা। আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার দ্বারা, আমি যখন সুযোগ পেয়েছি তার মানে আপনার মাথার উপর একটা বাড়ি দেব, রাষ্ট্র এসে বলবে যে এক সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। না, রাষ্ট্র হচ্ছে ওই যে আমার যে অন্যায়টা আইনের মধ্য দিয়ে বিচার করবে, কিন্তু এখন এখানে সেটা হচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ। এই অসমাপ্ত রেখেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সায়ন্ত আপনাকেও। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।